ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 1 কোয়াড্রেটিক ইকুয়েশন বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা নিজে করার অঙ্কগুলো সলভ করছিলাম। এটা তার পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো। তো পার্ট 2 ভিডিও শুরু হচ্ছে 5-এর অঙ্ক থেকে। 5-এর অঙ্কে বলা আছে নিচের যতগুলো বিবৃতি আছে সবকটাকে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তো 5-এর 1 নম্বর কোশ্চেনে বলা আছে 42কে এমন দুটো অংশে আমাদের বিভক্ত করতে হবে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এই যে 42 সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, এই 42কে আমাদের দুটো অংশে ভাগ করতে হবে, একটি অংশ অপর অংশের বর্গের সমান হবে। এই কারণে আমরা ধরে নিলাম যে 42কে দুটো অংশে ভাগ করার পর একটি অংশ হচ্ছে এক্স, তাহলে অবশ্যই অপর অংশটি একটি অংশের বর্গের সমান। তো অপর অংশটি এখানে এক্স স্কোয়ার হবে। তো আমরা ক্লিয়ারলি বুঝতেই পারছি যে এই যে দুটো অংশ, এই দুটো অংশ যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 42, তার কারণ 42কে ভেঙে আমরা দুটো অংশ পেয়েছিলাম। তো আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 42। যেহেতু 42কে ভেঙে দুটো অংশ পেলাম, একটা অংশ হচ্ছে এক্স, অপর অংশ এক্স স্কোয়ার, তো আমরা লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে 42। এটাকে আমরা যদি আরও সিম্পলিফাই করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স 42কে বাদিকে আনলে -42 হয়ে যাবে, ডান দিকে শুধুমাত্র 0 পড়ে থাকবে। দেখতে পাচ্ছি এই বিবৃতি যেটা তোমাদের বইতে দেওয়া আছে, কোশ্চেনটা আমি এখানে ডিসপ্লেতে দেখাচ্ছি না, তোমরা অবশ্যই বইতে চেক করবে। তো এই যে সমীকরণটা বেরালো সেটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 এই আকারে প্রকাশ পেয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, মানে 1 আছে। তার মানে এ এর ভ্যালু হচ্ছে তোমার 1, বি এর ভ্যালু হলো তোমার 1, সি এর ভ্যালু হচ্ছে -42। এখানে দেখতে পাচ্ছ এক্সের সাথে কিছু নেই মানে 1 আছে, এখানেও এক্সের সাথে বি আছে, তাহলে বি সমান সমান 1 হবে। যাই হোক, তো আমরা 1 নম্বর কোশ্চেনটাকে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, যেখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা তোমার হবে এটা। এটা তোমার অ্যাকচুয়াল সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পেয়েছে। 5-এর 2 নম্বর কোশ্চেনে বলা আছে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তো আমাদের জানতে হবে যে প্রথমে ক্রমিক অযুগ্ম সংখ্যা বলতে কি বোঝায়। এখন এক্স যে তোমরা দেখতে পাচ্ছ, যে চলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। তো শুধু এক্স আর এক্স প্লাস 1 এইভাবে লিখলে আমরা বুঝতে পারবো না, এক্স যুগ্ম হতে পারে, অযুগ্মও হতে পারে। কিন্তু এক্সের মান যুগ্ম হোক বা অযুগ্ম হোক, যাই হোক না কেন, 2x সবসময় কিন্তু যুগ্ম হবে। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরে নিই এক্স প্রথমে একটা অযুগ্ম সংখ্যা, মানে 3 ধরলাম, দেখবে 2x এর ভ্যালু কিন্তু হয়ে যাবে তোমার 2 গুণ 3 মানে 6। তাহলে 2x হলো একটা যুগ্ম সংখ্যা। দেখো এক্সের ভ্যালু এখানে অযুগ্ম সংখ্যা হওয়া সত্ত্বেও কিন্তু 2x কিন্তু একটা যুগ্ম সংখ্যা হয়ে গেল। এবার যদি আমি এখানে এক্সকে যদি আমি একটি যুগ্ম সংখ্যা মানে 2 ধরি, তাহলে দেখবে 2x সমান সমান এখানে কী হয়ে যাবে 2 গুণ 2 মানে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু অযুগ্ম হোক বা যুগ্ম হোক, 2x এর ভ্যালু সবসময় কিন্তু যুগ্ম সংখ্যাই হবে। কিন্তু এখানে কিন্তু যুগ্ম সংখ্যার কথা বলেনি, এখানে বলেছে অযুগ্ম সংখ্যা। এবার যদি আমরা 2x এর থেকে 1 বাদ দিই, মানে 6-এর থেকে যদি আমরা 1 বাদ দিই, দেখবো 5 হবে, যেটা কিনা একটা অযুগ্ম সংখ্যা। বা এখানে যদি আমরা 4-এর থেকে 1 বাদ দিই, তাহলে দেখবো অযুগ্ম সংখ্যা। যদি আমরা 2x এর সাথে যোগ 1 করি, মানে 6-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে দেখবো 7 হচ্ছে, সেটাও কিন্তু অযুগ্ম সংখ্যা। 2x এর সাথে যদি আমরা 1 এখানেও করি, মানে 4-এর সাথে যদি আমরা 1 যোগ করি হবে 5, সেটাও কিন্তু অযুগ্ম সংখ্যা। তাহলে অবশ্যই 2x - 1 এবং 2x + 1 সর্বদা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হবে। তাহলে এখানে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলতে 2x - 1 এবং 2x + 1কেই বোঝাচ্ছে। এখন দেখো কোশ্চেনে বলেছে যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 143। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি 2x - 1 গুণ 2x + 1 ইজ ইকুয়াল টু 143। কিন্তু এটা কিন্তু এখনও দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ পায়নি। তাহলে কি করতে হবে, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এই 2x আর এই 2x গুণ করলে হবে তোমার 4x², এই 2x আর +1 গুণ করলে হবে তোমার +2x, এই -1 আর +2x গুণ করলে হবে তোমার -2x, -1 আর +1 গুণ করলে তোমার -1 হবে, সমান সমান হচ্ছে 143। দেখতে পাচ্ছি 2x আর এখানে -2x কেটে যাবে, তাহলে রয়ে গেল তোমার এখানে কি 4x² - 1 সমান সমান 143।
তো আমরা আবার দেখতে পাচ্ছি যে 4x² হয়ে যাবে তোমার এখানে, এই মাইনাস একটা ডান দিকে চলে গেলে হয়ে যাবে তোমার +1, যেটা কিনা দাঁড়াবে 144। অথবা আমরা লিখতে পারি যে x² সমান সমান তোমার 144 / 4, যার ভ্যালু তোমার হয়ে দাঁড়াচ্ছে 36। তাহলে আমরা লিখতে পারি যে x² সমান সমান 36। এখন কথা হচ্ছে এই x² সমান সমান যে 36 বেরোলো, এটা কি কোনো দ্বিঘাত সমীকরণ কি না? দেখো x² সমান সমান 36 এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, মানে এটাকে কিন্তু আমরা ax² + bx + c = 0 এই আকারে প্রকাশ করতে পারবো। আমরা জানি যে কখন একটি সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না, যখন a এর ভ্যালু 0 হয়ে যাবে। এখানে কিন্তু a 0 নয়, দেখতে পাচ্ছ x² পাশে a আছে, এখানেও কিন্তু x² পাশে কিছু নেই, মানে 1 আছে। তাহলে অবশ্যই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো। কীভাবে করবো দেখে নাও। এখানে নিচের লাইনে লিখব x² + 0x - 36 সমান সমান 0। দেখো এই 36টা আমি বাদিকে নিয়ে গেলাম, -36 হয়ে গেল, ডান দিকে 0 পড়ে রইল। যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে ax² + bx + c = 0 আকারে এটা প্রকাশ পেয়েছে, যেখানে এই এর জায়গায় এখানে কি আছে 1 আছে, বি এর জায়গায় আছে 0। দেখো ভালো করে দেখো, 0 আর x গুণ করলে কিন্তু কিছুই হয় না, এখানেও কিছু নেই, তার মানে কোনো চেঞ্জ হয়নি, অথচ প্রকাশও পেয়ে গেল। এখানে সি এর ভ্যালু হচ্ছে -36, এখানে এর ভ্যালু হচ্ছে তোমার 1, বি এর ভ্যালু হচ্ছে 0, আর সি এর ভ্যালু হলো -36। তাহলে অবশ্যই x² = 36 এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করতে পারি। আমি আগেও বলেছিলাম যে কখন হয় না, যখন এর ভ্যালু 0 হয়। এখানে কিন্তু এর ভ্যালু 0 না, এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। হ্যাঁ, বি এর ভ্যালু এখানে 0, বি এর ভ্যালু 0 হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এর ভ্যালু যেন 0 না হয়। এর ভ্যালু যদি 0 না হয় তাহলে অবশ্যই আমরা প্রকাশ করতে পারবো। এখানে এর ভ্যালু 0 হয়নি, এখানে এর ভ্যালু 1 আছে, তাহলে অবশ্যই এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পেলো। তাহলে আমরা এটাকে শর্টকাটে তোমরা চাইলে এই আকারেও লিখতে পারো, x² + 0x - 36 সমান 0, অথবা x² সমান 36 এটাও লিখতে পারো। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পেয়ে গেল। 5-এর 3 নম্বর কোশ্চেনে বলেছে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। সবার আগে আমাদের দেখতে হবে যে ক্রমিক সংখ্যা দুটো কী কী। এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম কিছুই বলেনি, এই কারণে আমাদেরকে একটি সংখ্যা যদি আমরা x ধরে নিই, তাহলে তারপরে ক্রমিক বলতে এদের মধ্যে ডিফারেন্স 1 হবে। তাহলে নিশ্চয়ই x এর পরের সংখ্যাটা x+1, তারপরের সংখ্যা x+2, তারপরের সংখ্যা x+3, এগুলো ক্রমিক সংখ্যা। ক্রমিক মানে পরপর সাজিয়ে যদি আমরা পাই, যেমন 2-এর পর ক্রমিক সংখ্যা 3 হয়, 3-এর পরে ক্রমিক সংখ্যা 4 হয়, 4-এর পরে 5 হয়, তেমনি এখানে যুগ্ম অযুগ্ম যেহেতু বলেনি, তাই আমরা ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে তোমার x, অপরটা হলো x+1। এখন বলেছে এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে বর্গের সমষ্টি বলতে বোঝায় x² প্লাস এই যে সমষ্টি, এটা হলো সমষ্টি, আর আরেকটার বর্গ কি x+1 তার হোল স্কয়ার, তাই তো। এদের বর্গের সমষ্টি কত 313। এটা কিন্তু এখনও দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ পায়নি। তাহলে কি করবো, এটাকে আরও সিম্পলিফাই করি, x² প্লাস এটাকে আমরা a + b হোল স্কয়ার আকারে ফর্মুলা ফেলবো, কি হয়ে যাবে x² + 2x + 1 = 313। আরও সিম্পলিফাই করলে হবে 2x², কারণ এখানে x² আর x² প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়, দুটো x² আছে, প্লাস 2x + 1 - 313। আমরা এই 313কে বাদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে যাবে, ডান দিকে কিছু নেই, 0 পড়ে রইল। এখন কি লিখতে পারি এটাকে, 2x² + 2x প্লাসে মাইনাসে মাইনাস হয়, 313 থেকে 1কে বাদ দিলে হয় তোমার 312, সাইন কার দেবো যে বড়, 313 বড়, তার সাইন মাইনাস আছে তাই মাইনাস দেবো, = হয়ে যাবে 0। তাহলে দেখতে পাচ্ছি এটাকে আরও কমন নেওয়া যায়, 2 কিন্তু কমন নেওয়া যায়, 2 কমন নিলে কী পড়ে থাকে বলো, x² + x মাইনাস 2 2, 5 2 10, 6 2 12 = 0। বা এই 2টা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে 0 নিচে চলে যাবে, 0 হয়ে যাবে। তাহলে লিখতে পারি কি x² + x - 156 সমান 0। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে a এর ভ্যালু হচ্ছে তোমার 1, বি এর ভ্যালু তোমার 1, আর সি এর ভ্যালু হচ্ছে তোমার -156। তাহলে অ্যাকচুয়াল যদি অ্যান্সার বলা হয়, এটা হচ্ছে অ্যান্সার। শুধু বলেছে যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, তো আমরা করে দিলাম। দেখো 6-এর অঙ্কতেও তাই বলা আছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো 6-এর 1 নম্বর কোশ্চেনে লেখা আছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই স্টেটমেন্টটাকে আমাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তো যেহেতু বলে দিয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে ফার্স্ট আমাদেরকে ধরতে হবে যে প্রস্থ তাহলে কত। তো ধরে নিই যে প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 3 মিটার বেশি।
তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স প্লাস 3 মিটার। এখন এটাও যদি আয়তক্ষেত্র হয়, এই যে বিডি লাইন তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কর্ণ। এই কর্ণর ফর্মুলা কি হবে? বিসি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার। এই বিসিটা তোমার হচ্ছে প্রস্থ আর ডিসি হচ্ছে তোমার দৈর্ঘ্য। তাহলে আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা ফেলাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্ণর দৈর্ঘ্য হচ্ছে তোমার রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার হয়। এখন আমরা কি করতে পারি, যে কর্ণর কিন্তু ভ্যালু এখানে বলে দেওয়া আছে, কর্ণের ভ্যালু দেওয়া আছে 15 মিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে রুট ওভার অফ, কর্ণর জায়গায় আমরা কি লিখব, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার সমান সমান 15। ভালো করে দেখো, এটা কিন্তু কর্ণর ফর্মুলা, এখানে আমি লিখে দিলাম। আবার কর্ণই কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। তাহলে দুজনেই সমান। রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, এটা কিন্তু কর্ণের ফর্মুলা, আবার তার ভ্যালু কিন্তু 15 দেওয়া আছে। তাহলে দুজনেই সমান। এখন এক কাজ করতে পারি আমরা, দৈর্ঘ্যের জায়গায় এক্স প্লাস 3 লিখব, প্রস্থের জায়গায় এক্স লিখো, তার স্কোয়ার করব, তাই তো? তাহলে এদের ভ্যালুগুলো বসাই। এর আগে আমরা একটা কাজ করতে পারি, বোথ সাইডে স্কোয়ার নিয়ে নিই। বোথ সাইডে স্কোয়ার নিলে কী হবে, এটার রুট উঠে যাবে আর এখানে একটা স্কোয়ার চলে আসবে। তাই করা যাক। বোথ সাইডে তো আমরা কী করব, বর্গ নেব। বোথ সাইডে, ইকুয়েশনের বোথ সাইডে আমরা বর্গ নেব, যার ফলে কী পড়ে থাকবে, যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার কত হচ্ছে, 225 হয়। বোঝা গেল? এই সমীকরণের উভয় পক্ষে বর্গ নিয়ে পাই, এটা তোমরা লিখবে। এবার দৈর্ঘ্যের জায়গায় কী আছে বলো, এক্স প্লাস 3 তার স্কোয়ার দেওয়া আছে, তাহলে কী লিখবো, এক্স প্লাস 3 তার স্কোয়ার যোগ প্রস্থর জায়গায় এক্স দেওয়া আছে, তার স্কোয়ার আছে, মানে এক্স স্কোয়ার লিখবো, সমান সমান হলো কি তোমার 225। এটা এখন কিন্তু এখনও দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ পায়নি, এটাকে আমাদেরকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখে, এক্স স্কোয়ার প্লাস 2ab করলে কত হচ্ছে বলো, 6x হবে, প্লাস 3 স্কোয়ার হচ্ছে তোমার 9 হয়, যোগ আবার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। এটাকে আরও সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি দুখানা এক্স স্কোয়ার আছে, তাহলে কী হবে, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 225 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। যেহেতু বাদিকে প্লাস 9 ছিল, ডান দিকে 225 ছিল, ওটাকে আমরা বাদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। অলরেডি 9 বাদিকে ছিল, তাই 9 সাইন হচ্ছে প্লাস। তো প্লাস 9 আর মাইনাস 225 যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি মাইনাস 216। দেখো এই সবার সাথে কিন্তু 2 গুণ আছে, তো 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কী পড়ে থাকে, এক্স স্কোয়ার প্লাস এখানে 3x পড়ে থাকবে, মাইনাস এখানে 108 পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু 0। এই 2 যদি আমরা ওপাশে নিয়ে যাই, তাহলে 0-র নিচে 2 চলে যাবে, আলটিমেটলি ডান দিকে 0 থাকবে। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই এই অঙ্কটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, যেখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু প্লাস 3 আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস 108। 6-এর 2 নম্বর কোশ্চেনে বলা আছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমরা ধরে নিই যে 80 টাকায় তিনি এক্স কেজি চিনি কিনেছিলেন, ঠিক আছে? তাহলে বলো 80 টাকায় যদি তিনি এক্স কেজি চিনি কিনে থাকেন, তাহলে 1 কেজি চিনির দাম কত? কারণ এখানে বলে দিয়েছে যে 1 কেজি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আগে বার করতে হবে যে 1 কেজি চিনির দাম কত। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি, এক্স কেজি চিনি পাওয়া যায় 80 টাকায়, 1 কেজি পাওয়া যায় 80/x টাকায়। তাহলে 1 কেজি চিনির দাম তোমার হয়ে যাবে 80/x টাকা, মনে থাকবে। এবার বলেছে যদি সেই 80 টাকায় তিনি যদি 4 কেজি চিনি বেশি পেতেন, আগে তিনি এক্স কেজি পেয়েছিলেন, এবার যদি 80 টাকায় 4 কেজি বেশি পান, মানে এক্স প্লাস 4 কেজি পান, তাহলে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। এবার বার করে দেখি যে 80 টাকায় তিনি কত কেজি চিনি পেলেন। তাহলে নতুন ফর্মুলা অনুযায়ী, নতুন স্টেটমেন্ট অনুযায়ী 80 টাকায় তিনি এবার এক্স প্লাস 4 কেজি চিনি পেয়েছেন, তাই তো? লেখা আছে যে 80 টাকায় যদি 4 কেজি বেশি পেতেন, আগে পেয়েছিলেন এক্স কেজি, এখন 4 কেজি বেশি, মানে এক্স প্লাস 4 কেজি চিনি পেলেন, ঠিক আছে? তাহলে এইবার বলো যে প্রতি কেজি চিনির দাম কত। নতুন স্টেটমেন্ট অনুযায়ী, অবশ্যই নতুন স্টেটমেন্ট অনুযায়ী 1 কেজি তোমার চিনির দাম দাঁড়াবে কত টাকা বলো? এক্স প্লাস 4 কেজি চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 80/4
x+4 টাকা। দেখো আগে 1 কেজি চিনির দাম ছিল 80/x টাকা, এইবার 1 কেজি চিনির দাম হচ্ছে 80/x+4 টাকা। তো কোশ্চেনে বলেছে যে তবে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, মানে নতুন যে প্রতি কেজি চিনির দাম বেরোলো এই টাকাটা আগের টাকার থেকে 1 টাকা কম। কি বললাম, এই যে x+4 কেজি চিনি পাওয়ার কারণে এখন যে নতুন 1 কেজি চিনির দাম বেরোলো 80/x+4, এই টাকাটা হলো গিয়ে আগের 1 কেজি চিনির দামের থেকে 1 টাকা কম। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি নতুন যে চিনির দাম পার কেজি চিনির দাম সেটা হচ্ছে 80/x+4, সেটা আগের চিনির দামের থেকে মানে 80/x-এর থেকে 1 টাকা কম। তাহলে অবশ্যই 80/x মানে যেটা আগের 1 কেজি চিনির দাম সেটা অবশ্যই বড়। তার থেকে যদি আমরা নতুন প্রতি কেজি চিনির দামকে মানে বিয়োগ করে দিই তাহলে সেটা কত হবে? 1 হবে। মানে আমি বলতে চাইছি পুরনো 1 কেজি চিনির দাম নতুন 1 কেজি চিনির দামের থেকে 1 টাকা বেশি, অথবা এটা বলতে পারি নতুন 1 কেজি চিনির দাম পুরনো 1 কেজি চিনির দামের থেকে 1 টাকা কম। তাই তো, কে কার থেকে বড় আমরা সবসময় কী করে বার করি? বিয়োগ করে বার করি। এটা কিন্তু ছোট এর থেকে, বলেই দিয়েছে যে নতুন যে দামটা বেরোবে 1 কেজি চিনির দাম সেটা পুরনো 1 কেজি চিনির দামের থেকে 1 টাকা কম। তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা পেয়ে গেলাম যে কত টাকা কম। এখন এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পায়নি, এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। কি করব? x আর x+4 এর এলসিএম করলে কি দাঁড়ায়, মানে লসাগু করলে কি দাঁড়ায়? x গুণ x+4। এখন এটা যদি ভাগ করি x+4 পড়ে থাকে তাহলে কি লিখবো? 80 গুণ x+4 মাইনাস এই সংখ্যাকে যদি আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করি x পড়ে থাকে মাইনাস 80x সমান সমান দাঁড়াবে তোমার 1। এটাকে যদি আরও সিম্পলিফাই করি আমরা 80 গুণ x করলে কত হচ্ছে? 80x যোগ 80 গুণ 4 করলে কত হচ্ছে? 320 বিয়োগ 80x বাই এটাকে আরও সিম্পলিফাই করি x² যোগ 4x মানে ভেঙে লিখলাম সমান সমান 1। দেখতে পাচ্ছি এই মাইনাস 80x আর প্লাস 80x কিন্তু কেটে যাবে। তাহলে নতুন ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? 320 সমান সমান x² প্লাস 4x। কী করলাম আমরা? এই পুরো x² প্লাস 4xকে ডান দিকে নিয়ে গেলাম, নিয়ে একের সাথে গুণ করলাম। গুণ করলে কী হবে? x² প্লাস 4x হবে, বাঁ দিকে পড়ে আছে 320। এটাকে আরও সহজ করে কীভাবে লিখব? x² প্লাস 4x সমান সমান 320। তাহলে আমরা কি লিখতে পারি? x² প্লাস 4x মাইনাস 320 সমান সমান 0। দেখতে পাচ্ছি এটা কিন্তু এবার এই ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 আকারে প্রকাশ পেয়েছে, যেখানে a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 4 মানে +4 লিখতে পারো, এখানে +1 লিখতে পারো, আর c এর ভ্যালু হচ্ছে -320। তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় কোশ্চেনটাকে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, যার অ্যান্সার হচ্ছে এই ইকুয়েশন এখানে চেয়েছে। তোমরা চাইলে এগুলো লিখতে পারো, যেখানে a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু কত, যাতে স্যাররা বেশি ইমপ্রেসড হয়। 6-এর 3 নম্বর কোশ্চেনে বলা আছে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল। ট্রেনটির গতিবেগ যদি আগের গতিবেগের তুলনায় 5 কিলোমিটার পার আওয়ার বেশি হতো তবে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ঠিক আছে, তাহলে কোশ্চেনে কি দেখতে হবে? কোশ্চেনে দেখতে হবে যে সময় কতটা এখানে লাগছে। ঠিক আছে, আমরা জানি যে গতিবেগের যে ফর্মুলা সেটা হলো গিয়ে দূরত্ব বাই সময়। সেখান থেকে আমরা সময়ের ফর্মুলা খুঁজে পেলাম, যেটা কিনা অ্যাকচুয়ালি দূরত্ব বাই গতিবেগ। তাহলে ধরে নিই যে ট্রেনটির গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার অথবা x কিলোমিটার পার ঘন্টা। তাহলে এবার বলো যে ট্রেনটির 300 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। যেহেতু দুটো স্টেশন, যদি আমরা স্টেশন ধরে নিই, এটা হচ্ছে স্টেশন A, এটা হচ্ছে স্টেশন B, তাহলে এদের মধ্যে যে দূরত্ব সেটা হলো গিয়ে তোমার 300 কিলোমিটার। বোঝা গেল? তো এই 300 কিলোমিটার দূরত্ব ট্রেনটি অতিক্রম করেছে, ট্রেনটির কতটা সময় লেগেছে। সময় সমান সমান কী হবে? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 300 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা লিখতে পারি ট্রেনটির সময় লেগেছে 300 কিলোমিটার ডিভাইডেড বাই তার গতিবেগ কত ছিল? x কিলোমিটার পার আওয়ার ছিল। তাহলে 300 কিলোমিটার পার আওয়ার হচ্ছে 300 কিলোমিটার ডিভাইডেড বাই কিলোমিটার পার আওয়ার। যদি আমরা করি এখানে তোমার যে ইউনিট বেরোবে সেটা হচ্ছে ঘন্টায় বেরোবে। তাহলে ট্রেনটির সময় লেগেছে 300/x ঘন্টা। বলেছে যদি ট্রেনটির গতিবেগ আগের গতিবেগের তুলনায় 5 কিলোমিটার পার আওয়ার বেশি হতো,
আগের গতিবেগ কত ছিল, এক্স ছিল। এখন যদি 5 কিলোমিটার/আওয়ার বেশি হতো, মানে x+5 হতো, তাহলে ট্রেনটির আগের যা সময় লেগেছিল, যেটা কিনা 300/x, তার থেকে কত সময় কম লাগতো, 2 ঘন্টা সময় কম লাগতো। তো বার করে নিই যে নতুন সময় কত লেগেছে। দেখো দূরত্ব কিন্তু চেঞ্জ হবে না, গতিবেগ চেঞ্জ হয়ে গেল। নতুন গতিবেগ, ট্রেনটির নতুন গতিবেগ প্রস্থানুসারে কত হবে, নতুন গতিবেগ কিন্তু 5 কিলোমিটার বেশি আগের থেকে, মানে 5 কিলোমিটার/আওয়ার বেশি। আগে ছিল এক্স, এখন হয়ে যাবে তোমার x+5 কিলোমিটার/আওয়ার, আর মানে ঘন্টা। তাহলে নতুন গতিবেগ কত, x+5। যাচ্ছে কতটা দূর, একই দূরত্ব যাচ্ছে, মানে 300 কিলোমিটার/আওয়ার। সময় কত লাগছে, নতুন সময়ে, এটা কিন্তু নতুন সময়ে, এটাকে সময় 1, এটাকে সময় 2 ধরতে পারি। নতুন সময় কত লাগছে বলো, সেই আবার দূরত্ব বাই গতিবেগ, মানে x+5। গতিবেগ বাড়ার ফলে আগে কিন্তু x কিলোমিটার/আওয়ার গতিবেগ ছিল, এখন গতিবেগ হচ্ছে x+5। এই নতুন গতিবেগের ফলে তার যে নতুন সময় লেগেছে, সেই সময়টা আগের এই সময়ের থেকে 2 ঘন্টা কম লেগেছে। তার মানে অবশ্যই পুরনো সময়ে নতুন সময়ের থেকে 2 ঘন্টা বেশি। যদি নতুন সময় যদি 5 ঘন্টা হয়, তাহলে পুরনো সময় কত হবে, 7 ঘন্টা। বা লিখতে পারি আমরা, নতুন সময় পুরনো সময়ের থেকে 2 ঘন্টা ছোট। এটাকে আমরা সমীকরণ আকারে কিভাবে প্রকাশ করব। এটা হচ্ছে পুরনো সময় ছিল, এটা নতুন সময়। নতুন সময়টা পুরনো সময়ের থেকে 2 ঘন্টা কম। তাহলে পুরনো সময়ের থেকে যেটা কিনা বেশি সময়, তার থেকে আমরা নতুন সময়কে বাদ দিলে 2 ঘন্টা ডিফারেন্স বেরোবে, তাই তো। তো এটাকে আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। একইভাবে আমরা করব, নিচের এক্স আর x+5 যদি আমরা লসাগু করি, এক্স গুণ x+5 হয়। এখানে এটাকে ভাগ করলে x+5 পড়ে থাকে, 300 সাথে গুণ করে দেবো, 300 গুণ x+5, বিয়োগ সাইন দিয়ে এটাকে ভাগ করলে তোমার এক্স পড়ে থাকে, 300x = 2। আরও সহজ করে দেখি, দেখতে পাচ্ছি 300 আর এক্স গুণ করলে কী হবে, 300x হয়ে যাবে, প্লাস 300 আর 5 গুণ করলে কত হবে, 1500 হয়ে যাবে, বিয়োগ 300x। নিচে কি লিখতে পারি, x² যোগ 5x লিখতে পারি, সমান সমান 2। দেখতে পাচ্ছি 300x আর এখানে প্লাস 300x মাইনাস 300x কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে, এখানে 1500 পড়ে রইল, আর কিছু পড়ে নেই। এটাকে এক কাজ করে এটাকে আমরা এপাশে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি, 1500 সমান সমান 2x² যোগ 10x। দেখো এই দুইটা কিন্তু এর সাথে দুজনের সাথেই গুণ হবে, এর সাথে গুণ হলে 2x² হবে, এর সাথে গুণ হলে 10x হবে, তাই একবার আমি লিখে দিলাম শর্টকাটে। অথবা এটাকে ঘুরিয়ে যদি আমরা লিখি, তাহলে কি লিখতে পারি, 2x² প্লাস 10x = কত, 1500। তাহলে তোমার দাঁড়াচ্ছে 2x² প্লাস 10x মাইনাস 1500 সমান সমান 0। সবার থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিয়ে x² পড়ে থাকবে, প্লাস এখানে পড়ে থাকবে 5x, এখানে পড়ে থাকবে তোমার 750, তাই তো, সমান সমান 0। এই দুইটা ডান দিকে চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে লিখতে পারি x² প্লাস 5x মাইনাস 750 সমান সমান 0। দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ পেয়েছে, যেখানে a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে তোমার +5, আর c এর ভ্যালু তোমার -750। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। 6-এর 4 নম্বরে বলা আছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তার তত টাকা লাভ হলো। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে যে কত টাকায় তিনি বিক্রি করেছিলেন, কিন্তু কত টাকায় ক্রয় করেছিলেন বলেনি। তাহলে আমাদের সবার ফার্স্টে ক্রয় মূল্য বার করতে হবে। ধরি তিনি x টাকায় জিনিসটি কিনেছিলেন, জিনিসটি মানে ঘড়িটি, তাহলে তার ক্রয় মূল্য কত হবে, x টাকা। এবার বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে 336 টাকা। লাভ আমরা কী করে বার করি, লাভ তখনই হয় যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বড় হয়। তাহলে লাভ সমান সমান কী হবে, 336 বিয়োগ x, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে আমরা লাভ পাই। শতকরা লাভের ফর্মুলা কি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত, 336 বিয়োগ x, আর শতকরা লাভ কত, 336 বিয়োগ x বাই x, মানে ক্রয় মূল্য সাপেক্ষে যেহেতু তোমার লাভ বা ক্ষতি হয়, এই কারণে ক্রয় মূল্য সবসময় নিচেই থাকে। ক্ষতি হলে ওপরে ক্ষতি বসবে, নিচে ক্রয় মূল্য বসবে, গুণ 100 করব। লাভ হলে ওপরে লাভ বসবে, নিচে ক্রয় মূল্য বসবে, ইন্টু পাশে 100 করব। তাহলে শতকরা লাভ আমরা পেয়ে গেলাম। আবার বলে দিয়েছে যে তিনি যত টাকায় তিনি ঘড়িটি কিনেছিলেন, শতকরা তার তত টাকায় লাভ হয়। তাহলে এটা হচ্ছে তার শতকরা লাভ, আর কিনেছিলেন ক টাকায়, x টাকা। তাহলে দুজনেই সমান, ভালো করে বুঝতে হবে। কোশ্চেনে বলেই দিয়েছে তিনি যত টাকায় কিনেছিলেন, মানে কি x টাকায় কিনেছিলেন,
তার শতকরা তত টাকা লাভ হলো। শতকরা লাভ এইমাত্র বার করলাম এটা, তাহলে এক্স আর এটা কিন্তু সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। এটাকে আমরা এবার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে দেখো এখানে কিন্তু 100 এই পুরো ব্র্যাকেটের বাইরে আছে, আর এক্স কিন্তু নিচে আছে। তাহলে নিচের এক্স আর এখানে বাদিকের এক্স কী করব, ক্রস মাল্টিপ্লাই করব। করলে কি হবে দেখো, হয়ে যাবে তোমার এটা এক্স স্কোয়ার, মানে এই এক্সটা চলে যাবে এইদিকে, হয়ে যাবে এক্স স্কোয়ার। ডান দিকে কী পড়ে থাকবে, 336 মাইনাস এক্স বাইরে গুণ 100, তাই তো। এটাকে আরও সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার সমান সমান কি লিখবো, 100 সাথে 336 গুণ করলে হয় কত, 33600, মানে 33,600, বিয়োগ 100 গুণ এক্স করলে কত হচ্ছে 100x। এবার এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। এদের দুজনকে আমরা বাদিকে নিয়ে যাই, নিয়ে গেলে এটা হয়ে যাবে তোমার প্লাস 100x, এটা তোমার হয়ে যাবে মাইনাস 33,600। ডান দিকে কিছু পড়ে থাকবে না, জিরো হয়ে যাবে। দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন একটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ পেল, যেখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু প্লাস 100 আর সি এর ভ্যালু তোমার মাইনাস 33,600। এর ভ্যালু আমরা প্লাস 1 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। 6-5 নম্বর কোশ্চেনে বলা আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এখন কথা হচ্ছে, স্রোতের অনুকূলে তার যেতে সুবিধা হবে, কিন্তু সে যখন আবার ফিরে আসবে তখন কিন্তু তার অসুবিধা হবে, মানে তখন তার বেগ হচ্ছে প্রতিকূলের বেগ হয়ে যাবে। সে 21 কিলোমিটার গিয়ে যদি আবার ফিরে আসে, তখন তার যে নতুন বেগটা হবে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ হবে। যাওয়ার সময় অনুকূলে বেগ, আসার সময় প্রতিকূলে বেগ। এখন আমরা জানি অনুকূল বা প্রতিকূলের বেগ বার করার জন্য দুটো কিন্তু বেগ লাগে, সেটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ লাগে, আর একটা হচ্ছে স্রোতের বেগ লাগে। এখানে স্রোতের বেগ অলরেডি বলে দিয়েছে, আমাদের ধরে নিতে হবে যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। তো আমরা ধরে নিলাম যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলের বেগ কি হবে, স্থির জলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। স্থির জলে নৌকার বেগ কত, এক্স, আর স্রোতের বেগ হচ্ছে 2। তাহলে অনুকূলে তার বেগ হচ্ছে এক্স প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলের বেগ তাহলে কত হবে বলো, স্থির জলে নৌকার বেগ বিয়োগ হবে, আগের বার যোগ ছিল এবার কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা এক্স ধরেছিলাম, এক্স বিয়োগ স্রোতের বেগ দেওয়া আছে 2, এক্স বিয়োগ 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে সে যখন যাবে তখন তার বেগ থাকবে এক্স প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা। যখন সে ফিরে আসবে, সেই 21 কিলোমিটার বেগ পথ অতিক্রম করে যখন সে ফিরে আসবে, তখন তার নতুন বেগ মানে প্রতিকূলের বেগ কত হবে, এক্স মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার। দেখো যখন সে যায় 21 কিলোমিটার পথ অতিক্রম করে যখন সে যায়, তখন তার সময় কতটা লাগে, 21/x+2। কেন, 21টা হচ্ছে তার দূরত্ব, আর সময় গতিবেগ হচ্ছে তার x+2। আমরা জানি যে দূরত্ব বাই গতিবেগ হচ্ছে সময়। তাহলে সে যখন যাচ্ছে তখন তার সময় লাগবে 21/x+2। যখন সে ফিরে আসবে তখন তো সেই 21 কিলোমিটার পথ অতিক্রম করেই ফিরে আসবে। প্রতিকূলে তার সময় কত হবে, দূরত্ব বাই বেগ। দূরত্ব 21, আসার সময় তার বেগ হয়ে যাবে x-2। যাওয়ার সময় তার বেগ ছিল x+2, যেটা অনুকূলের বেগ, আসার সময় তার বেগ হয়ে যাবে x-2, যেটা তার প্রতিকূলের বেগ। তাহলে আলটিমেটলি সময় লাগছে কতটা, 21/x-2। এখন বলেছে যে এই দুটো যে সময়, এই দুটো সময় মিলিয়ে 10 ঘন্টা সময় হয়। তার টোটাল সময় লাগে কত, 10 ঘন্টা। একটা হচ্ছে অনুকূলে যেতে সময়, আর একটা হচ্ছে ফিরে আসতে সময়। টোটাল পুরো জার্নির যে সময় সেটা হচ্ছে 10 ঘন্টা। তাহলে আমরা 21/x+2 আর 21/x-2 এই দুটো যদি যোগ করি তাহলে কী পাবো, 10 ঘন্টা পাবো। প্রশ্ন অনুযায়ী কী লিখতে পারি, 21/x+2 প্লাস 21/x-2 ইজ ইকুয়াল টু 10। বোঝা গেল, তার টোটাল কিন্তু সময় লাগছে 10 ঘন্টা, এটা লিখে দিয়েছে। তো আবার আমরা কি করব, এলসিএম করব। x+2 আর x-2 এলসিএম করলে x+2 ইন্টু x-2 হয়। এবার দেখো এখানে x+2 ম্যাচ করে যাচ্ছে, তাহলে x-2 পড়ে রইলো। তাহলে 21 গুণ কী হবে, x-2 যোগ, এখানে এটা ম্যাচ করে যাচ্ছে, x+2 পড়ে রইলো, 21 গুণ x+2 ইজ ইকাল টু কী হবে, 10। সরল করি আরও, তো ওপরে যদি সরল করি কী হবে, 21x বিয়োগ 42 যোগ 21x যোগ 42, তাই তো, সমান সমান 10। নিচে দেখো এটা a+b ইন্টু a-b ফর্মুলা, তাহলে হয়ে যাবে কি x² - 2a² মানে 4।
সরল করি, দেখো সরি এটা হচ্ছে তোমার 21x হবে। তাহলে দেখো কি হচ্ছে, 42 আর -42 কেটে যাবে, 21 আর 21x কত হচ্ছে তোমার 42x। 42x সমান সমান কত হয়ে যাবে 10 গুণ x স্কোয়ার মাইনাস 4। কেন, এই x স্কোয়ার মাইনাস 4কে আমরা ডান দিকে পাঠিয়ে দিলাম, 10-এর সাথে গুণ হবে। তাহলে কি লিখতে পারি বলো, 10x স্কোয়ার মাইনাস 40 সমান সমান 42x। তো এবার আমরা কি করি, সবাইকে আমরা বাদিকে নিয়ে যাই, 10x স্কোয়ার অলরেডি আছে, নিয়ে যাই, এটাকে বাদিকে রাখবো। 42xটা ডান দিকে ছিল, -42x করলাম, -40 বাদিকে ছিল, -40ই রাখলাম। ডান দিকে কিছু পড়ে থাকবে না, 0 পড়ে থাকবে। দেখো সবার থেকে মিনিমাম কিন্তু আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কী পড়ে থাকে 5x স্কোয়ার, এখানে 2 কমন নিলে 21x বিয়োগ এখানে 2 কমন নিলে 20 থাকবে, সমান সমান 0। 2 কমন নিলে কিন্তু 2 ডান দিকে যাবে, 0 নিচে চলে যাবে, 0 হয়ে যাবে, এই কারণে আমি একবারে ডিরেক্ট লিখে দিলাম। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই পুরো স্টেটমেন্টটাকে আমরা একটা ইকুয়েশনের আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে তোমার উত্তর। যেখানে এ এর ভ্যালু হচ্ছে তোমার 5, বি এর ভ্যালু তোমার -21 আর সি এর ভ্যালু তোমার -20। 6 অঙ্কে বলা আছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটি করতে 2 ঘন্টা সময় লাগবে। এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় লাগে, তাহলে ধরে নিই মহিমের কত সময় লাগে একা কাজটি করতে। সে যখন একা কাজটি করবে তখন তার কত সময় লাগে। এর আগে আমাদের জানতে হবে যে কোনো কাজটি সম্পূর্ণ বলতে তার এক অংশ বোঝায়, কোনো কাজের সম্পূর্ণ অংশ বলতে তার এক অংশকে বোঝায়। তাহলে ধরে নিই যে মহিমের একা এক অংশ কাজ করতে সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের যেহেতু 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মজিদের সময় লাগবে x + 3 ঘন্টা। এটা খুবই সহজ, মহিমেরটা ধরে নিলাম, মজিদেরটা বার করলাম। এবার বার করতে হবে যে মহিমের 1 ঘন্টায় কাজটির কত অংশ সম্পূর্ণ হয়। কি বললাম, মহিম এক অংশ কাজ করে x ঘন্টায়, বা লিখতে পারি x ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করে নিশ্চয়ই 1-এর x অংশ। ভালো করে বুঝবে কি বললাম, যে x ঘন্টায় কাজ করে এক অংশ, 1 ঘন্টায় কাজ করে 1-এর x অংশ। মজিদ 1 ঘন্টায় কত অংশ করে 1-এর x + 3 অংশ। যদি দুজনে মিলে কাজ করে তাহলে 1 ঘন্টায় তারা কত অংশ করতে পারে, 1 ঘন্টায় কত অংশ করে, এই অংশটা আর এই অংশটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে দুজনে যখন একত্রে কাজটি করে তখন 1 ঘন্টার মধ্যে তারা 1/x যোগ 1/x + 3 এত অংশ কমপ্লিট করে। এখন এরা তো 1 ঘন্টায় করলো, তাহলে 2 ঘন্টায় তারা কাজটি করে, 2 ঘন্টায় তারা কতটা অংশ করে। তারা 2 ঘন্টায় কাজ করবে, কি সিম্পলি 2 দিয়ে গুণ করে দেবো, বোঝা গেল। 2 ঘন্টায় তারা কাজ করবে 2 গুণ 1/x + 1/x + 3 অংশ। এখন কোশ্চেনে বলে দিয়েছে যে তারা 2 ঘন্টা অ্যাকচুয়ালি কাজটি সম্পূর্ণ করে ফেলে। কাজটি সম্পূর্ণ করা মানে কত অংশ কাজ করা, 1 অংশ কাজ করা। তারা কিন্তু 2 ঘন্টায় একত্রে যখন কাজ করে তখন তারা 1 অংশ কাজ মানে কাজটি সম্পূর্ণ করে ফেলে। কোশ্চেনেই বলা আছে যে 2 ঘন্টায় তারা কাজটি শেষ করতে পারে। তাহলে 2 ঘন্টায় তারা 1 অংশ কাজ করে, আবার 2 ঘন্টায় তারা এত অংশ কাজ করে, তাহলে দুজনেই সমান। তাহলে এই 1 অংশ যেটা কিনা সম্পূর্ণ কাজ, সেটা অ্যাকচুয়ালি কি 2 গুণ 1/x + 1/x + 3। তাহলে প্রশ্ন অনুযায়ী কী লিখতে পারি, 2 গুণ 1/x + 1/x + 3 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1। কারণ 1 অংশকে আমরা কাজের ক্ষেত্রে সম্পূর্ণ কাজ ধরে নিই। 2 ঘন্টায় তারা এত অংশ করে, যেটা কিনা অ্যাকচুয়ালি 1 অংশ মানে সম্পূর্ণ অংশ। এটাকে আমরা এবার সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে কি করি, এক কাজ করি, এই 2কে দুজনের সাথে আমরা গুণ করে নিই। গুণ করলে কি হবে বলে দিই, x গুণ x + 3 লসাগু হবে। এটা 2টা উপরে চলে যাবে, 2 হয়ে যাবে। এখানে কি পড়ে থাকবে x + 3, মানে যদি আমরা এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করি x কেটে যাবে, x + 3 পড়ে থাকবে। 2 গুণ x + 3 যোগ এটা ম্যাচ করে গেলে x + 3 ম্যাচ করে গেলে x পড়ে থাকবে। তাহলে কি লিখলাম, 2 গুণ x সমান সমান 1। অথবা কি লিখতে পারি, 2x + 6 + 2x ডিভাইডেড বাই x স্কোয়ার + 3x সমান সমান 1। যদি আমরা এটাকে সরল করি তাহলে দেখব যে 4x + 6 সমান সমান হচ্ছে 2x স্কোয়ার + 3x হবে, যেটা কিনা বাঁদিকে নিচে ছিল ওটাকে আমরা ডান দিকে একের সাথে গুণ করলে এই x স্কোয়ার + 3x হচ্ছে। এবার আমরা কি করব, এই পুরো সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে বলো, x স্কোয়ার + 3x পড়ে থাকবে,
-4x হয়ে যাবে, -6 হয়ে যাবে। তো এক্স স্কোয়ার, এখানে দেখো +3x -4x হচ্ছে -x হয়ে যাবে, -6 ইজ ইকাল টু হবে 0। তাহলে ইকুয়েশনটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। আলটিমেট যে ইকুয়েশনটা হলো সেটা কি, x² - x -6 হচ্ছে এটা ইকুয়েশন স্টেটমেন্টার, এটাই তোমার উত্তর। 6-এর 7 নম্বর অঙ্কটা করার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে। এখানে 2 অঙ্কের সংখ্যা তৈরি হয় কি দ্বারা, দুটো স্থানীয় অঙ্ক দ্বারা, একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক দ্বারা, একটা দশক স্থানীয় অঙ্ক দ্বারা। দেখতে পাচ্ছ এটা, এই দুটো যে সংখ্যা আমি লিখলাম এই দুটোই তোমার হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এই 25কে আমরা কী আকারে লিখতে পারি, 2 × 10 + 5, যেখানে 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর 2 হচ্ছে তোমার দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্কের সাথে সবসময় 10 গুণ থাকবেই। যেমন ধরো 37, 37 মানে 3 × 10 মানে 30 + 7, যেখানে একক স্থানীয় অঙ্ক তোমার 7 আর দশক স্থানীয় অঙ্ক তোমার 3। দেখো এখানেও 10 আছে, এখানেও 10 আছে। 25-এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 5 এবং দশক স্থানীয় অঙ্ক 2। 37-এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 3। এইটাকে আমরা জেনারেল যদি ইকুয়েশন ধরি তাহলে আমরা এইভাবে লিখি, কোন একটি সংখ্যা হচ্ছে 10x + y, যেখানে y হচ্ছে একক স্থানীয় অঙ্ক, x হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। যে কোনো সংখ্যাকে, 2 অঙ্কের সংখ্যাকে আমরা 10x + y এই আকারে লিখতে পারি। বোঝা গেল? এইবার চলে আসি অঙ্কতে। 7 নম্বর অঙ্ক বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো আমি একটা জেনারেলাইজড ফর্মুলা দেখালাম। যদি 2 অঙ্কের সংখ্যার আকার এরকম হয় 10x + y, তাহলে কোশ্চেনে বলেছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। যদি একক স্থানীয় অঙ্ক y হয়, দশক স্থানীয় অঙ্ক x হয়, তাহলে y কিন্তু x এর থেকে 6 বেশি। তাহলে আমরা লিখতেই পারি y = x + 6। বোঝা গেল? এখন কোশ্চেন অনুযায়ী একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এই প্রশ্নর ক্ষেত্রে আমরা ধরে নিই যে দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে x। কি ধরবো? দশক স্থানীয় অঙ্ক x। এখানে আমরা y টয় কিছু ধরছি না, যেহেতু এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, এই কারণে এখানে y ধরলে চলবে না, yটা হচ্ছে দুটো চল হয়ে যাবে। তো ধরে নিই দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে x। তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে? কোশ্চেনে বলে দিয়েছে একক স্থানীয় অঙ্কটি কিন্তু দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে কি হবে? x + 6 হয়ে যাবে। যদি দশক স্থানীয় অঙ্ক x হয় তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে x + 6 হবে। এই ক্ষেত্রে সংখ্যাটি কি হবে বলো? আমরা দেখেছিলাম যে নর্মাল আকারে 10x + y হয়, যেখানে yটা একক স্থানীয় অঙ্ক, xটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এখানে y এর জায়গায় আমরা কি বলতে পারি? y এর জায়গায় x + 6 আছে আর x এর জায়গায় xই আছে। তাহলে সংখ্যাটি কি হবে? 10 গুণ দশক স্থানীয় অঙ্ক মানে x যোগ একক স্থানীয় অঙ্ক মানে x + 6। এখানে y এর জায়গায় কি আছে? x + 6 আছে। তাহলে সংখ্যাটি কি হবে? 10x + x + 6 কি হবে? 10x + x + 6। এটা হচ্ছে তোমার সংখ্যাটা, আসল সংখ্যাটা হচ্ছে 10x + x + 6। এখন কোশ্চেনে বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল মানে কি? এই যে দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক আছে, এদের গুণফল এই সংখ্যার চেয়ে কত কম? 12 কম। সংখ্যাটিকে আরও সরল করে লিখলে কি হবে দেখাবে? 10x + x + 6, যেটাকে আমরা লিখতে পারি 11x + 6। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? সংখ্যাটি দাঁড়ালো 11x + 6। কোশ্চেনে বলেছে এই অঙ্কদ্বয়ের গুণফল মানে x গুণ x + 6, এটা হচ্ছে সংখ্যাটা থেকে মানে 11x + 6 থেকে 12 কম। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করার চেষ্টা করছি। প্রশ্ন অনুযায়ী অঙ্কদ্বয়ের গুণফল মানে x আর x + 6 এর গুণফল, যেখানে xটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক তোমার x + 6। এই অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে, মানে সংখ্যাটা কি ছিল? 11x + 6 ছিল। এই সংখ্যার থেকে এই অঙ্কদ্বয়ের গুণফল 12 কম। মানে আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি এটা হচ্ছে সংখ্যা 11x + 6, এর থেকে অঙ্কদ্বয়ের গুণফল মানে x গুণ x + 6 এটা কত কম? 12 কম লিখতে পারি। মানে সংখ্যাটা
অঙ্কদ্বয়ের গুণফলের থেকে 12 বেশি, অথবা অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যা থেকে 12 কম। ডিফারেন্স মানেই তো কি, কম বা বেশি আমরা বলতে পারি মধ্যে। এটাকে আমরা এবার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করব। এক্স 11x প্লাস 6, এখানে এক্স আর এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 6x সমান সমান 12। দেখো এখানে এক্স স্কোয়ারটা কী আছে, মাইনাস আছে। আমি এক কাজ করি, এই পুরো বাঁদিকের পার্টটাকে ডান দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করে দিই। তাহলে কী হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস 11x, সবার সাইন চেঞ্জ হবে, প্লাস 6x বিয়োগ 6 যোগ 12 সমান সমান 0। কেন? কারণ 12 তো অলরেডি ওই দিকেই ছিল, ঠিক আছে। তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আর প্লাস 6x করলে কী হবে, মাইনাস 5x হবে। কারণ 11 থেকে 6 বাদ দিলে 5 হয়, 11 বড় তার সাইন মাইনাস, তাই মাইনাস বসলো। এখানে কী হবে, মাইনাস 6 হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, 12 থেকে 6 বাদ দিলে 6 হয়, 12 বড় তার প্লাস, তার সাইন প্লাস আছে তাই প্লাস হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে দেখো পুরো স্টেটমেন্টটা কিন্তু এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পেল। 6-8 নম্বর কোশ্চেনে বলা আছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো এখানে আমরা একটা মাঠ ড্র করেছি। এই মাঠটার দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে এই লাইনটা বলে দিয়েছে, সেটা হচ্ছে 45 মিটার, এবং প্রস্থ বলে দিয়েছে 40 মিটার, মানে এই লাইনটা দেখতে পাচ্ছ এটা 40 মিটার, এবং বলেছে এই মাঠের চারপাশে সমান প্রশস্ত একটি রাস্তা আছে। এখন এই রাস্তাটা কত মিটার চওড়া বলে দেয়নি, মানে কতটা প্রশস্ত সেটা বলে দেয়নি। আমরা ধরে নিলাম যে রাস্তাটা হচ্ছে x মিটার চওড়া। তার মানে কি বোঝাচ্ছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ চারপাশে এই চওড়া লাইনটা, এটাই হচ্ছে x মিটার আমি ধরে নিয়েছি। দেখতে পারবে এখানে আরেকটা আয়তক্ষেত্র আছে, সেটা হচ্ছে বাইরের আয়তক্ষেত্র। যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখব এখানে একটা বড় আয়তক্ষেত্র কিন্তু আছে। এই বড় আয়তক্ষেত্রটা, ভেতরের এই আয়তক্ষেত্রাকার মাঠ আর রাস্তা নিয়ে কিন্তু গঠিত হচ্ছে। আমাদেরকে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে হবে, ছোট আয়তক্ষেত্রর ক্ষেত্রফল বার করতে হবে যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে অলরেডি, এবং রাস্তার ক্ষেত্রফল কিন্তু অলরেডি দেওয়া আছে, সেটা 450 বর্গমিটার। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল নিয়ে কাজ আছে। সবার ফার্স্টে আমরা দেখে নিই যে এই ছোটো মাঠটা, যেটা অ্যাকচুয়াল মাঠ, তার ক্ষেত্রফল কত। যদি ছোট মাঠের দৈর্ঘ্য যদি 45 এবং প্রস্থ যদি 40 হয়, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই কারণে আমরা লিখলাম ভেতরের মাঠের ক্ষেত্রফল হচ্ছে 45 গুণ 40 মিটার স্কোয়ার। মানে এই যে এইটুকু জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 45 গুণ 40 মিটার স্কোয়ার হচ্ছে এর ক্ষেত্রফল। এবং যদি আমরা বাইরের যে আয়তক্ষেত্রটা আছে তার যদি ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে তার ফার্স্টে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই জানতে হবে। তো এই দৈর্ঘ্য লাইনটা, মানে এই লাইনটা কী করে বার করব, ভালো করে দেখো যে এইটুকু লাইন তো 45, তাহলে বড় লাইনটা কী করে পাবো, এই চওড়া কতটা এক্স আমরা ধরেছিলাম, এই পাশেও ডান দিকেও কিন্তু চওড়া হচ্ছে এক্স। তাহলে 45-এর সাথে যদি আমরা এক্স প্লাস এক্স যোগ করি, তাহলে বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাব। এই কারণে আমরা লিখলাম চওড়া রাস্তা সহ বাইরের মাঠের দৈর্ঘ্য, মানে এই পুরো এই লম্বা লাইনটা কতটা, 45 যোগ 1 যোগ এক্স, মানে হচ্ছে 45 যোগ 2x। এবং বড় এই মাঠটার বা বড় আয়তক্ষেত্রের আমাদের প্রস্থ বার করতে হবে। তো ছোট আয়তক্ষেত্রের প্রস্থ, মানে এই লাইনটা অবধি তো 40 মিটার দেওয়া আছে, চওড়া যেহেতু এক্স, ওপরেও এক্স নিচেও এক্স, তাহলে কি হয়ে যাবে, এই বড় মাঠের যে প্রস্থ সেটা কত হবে, সেটা হবে 40 যোগ এক্স প্লাস এক্স, মানে 40 যোগ 2x। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করে বার করব, বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা কিনা 45 যোগ 2x গুণ বড় আয়তক্ষেত্রের প্রস্থ যেটা কিনা 40 যোগ 2x, এবং রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 মিটার স্কোয়ার। তো এবার আমরা সমীকরণের আকারে কীভাবে প্রকাশ করব, দেখো বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি এটা সমান সমান কী হবে, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই বাইরের রাস্তার ক্ষেত্রফল, তাই তো। তাহলে এবার আমরা কি করব, এই যে বড় আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল হলো কি তোমার 45 যোগ 2x, যেটা কিনা বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, গুণ 40 যোগ 2x, যেটা এই বড় আয়তক্ষেত্রের এই প্রস্থ। এটা সমান সমান হবে কি, এই ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা কিনা অ্যাকচুয়ালি 45 গুণ 40, মানে যার দৈর্ঘ্য প্রস্থ অলরেডি দেওয়া ছিল, তার সাথে আমরা যোগ করব কাকে, রাস্তার ক্ষেত্রফলকে। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450, যেটাও কিন্তু দেওয়া ছিল। ভালো করে দেখো এই পুরো বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হবে কার সাথে, ছোট আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল যেটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল 45 গুণ 40, তার ক্ষেত্রফল হলো, যোগ রাস্তার ক্ষেত্রফল যেটা কিন্তু দেওয়া ছিল 450। তোমরা ক্লিয়ার পিকচার দেখে বুঝতে পারবে। তো এবার আমরা কি করব, এটাকে
বন্টন নিয়ম অনুসারে গুণ করব। 45 গুণ 40 কত হয়? এটা হয় তোমার 1800, যোগ 45 গুণ 2x কত হয়? 90x হয়, যোগ 2x গুণ 40 কত হয়? 80x হয়, যোগ 2x গুণ 2x কত হয়? 4x স্কোয়ার হয়, সমান সমান কী হবে? আচ্ছা 45 গুণ 40 কত হচ্ছে বলো? 1800 আবার হবে, যোগ 450। এইবার আমরা বাদিকেরগুলো একটু দেখি। 4x স্কোয়ার আগে লিখলাম, 4x স্কোয়ার, 90 আর 80 যোগ করলে কত হয়? 170x হয়, যোগ 1800 সমান সমান 1800 আর 450 যোগ করলে হয় 2250। এবার আমরা 4x স্কোয়ার যোগ 170x যোগ 1800 লিখলাম, লেখার পরে 2250কে বাদিকে নিয়ে আসলাম, মাইনাসে হয়ে যাবে, আর ডান দিকে কিছু থাকবে না, মানে 0 থাকবে। এরপর কি লিখব? 4x স্কোয়ার যোগ 170x, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, মাইনাস সাইন দেব, এটা হলো গিয়ে তোমার 450 ইজিক্যাল টু 0। এখানে প্রত্যেকের থেকে 2 কমানো যায়, 2 কমন নিলে কী পড়ে থাকে বলো? 2x স্কোয়ার যোগ 85x বিয়োগ 225 সমান সমান 0। 2 যদি ডান দিকে যায় 0 নিচে চলে গিয়ে 0 হয়ে যাবে ডান দিকে, তাহলে আলটিমেটলি কী হবে? 2x স্কোয়ার যোগ 85x বিয়োগ 225 সমান সমান 0। তাহলে আমরা এই অঙ্কটাকে একটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, যার অ্যান্সারটা হচ্ছে এটা। যেখানে এর ভ্যালু কত বলো? 2 হবে, বি এর ভ্যালু হচ্ছে 85 হবে, আর সি এর ভ্যালু হচ্ছে তোমার -225 হবে। এটাই তোমাদের অ্যান্সার। নিজে করোর একের সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করেছি, যার দুটো পার্ট ভিডিও ছিল, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, এবং নিজে করোর 1-2 অঙ্কগুলো আমরা এর ভিডিওতে আপলোড করব। তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স চেক করবে, যার মধ্যে নিজে করোর একের পার্ট 1 ভিডিও এবং নিজে করোর 1-2 সমস্ত ভিডিও অথবা পার্ট 1 ভিডিও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।